আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, স্বাগতম সবাইকে টার্নিং পয়েন্ট স্টুডিও থেকে। আমি শাকিল স্যার বলছি। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শিক্ষার্থী ভাই বোনেরা, আমি কথা দিয়েছিলাম আজকে রাত 10টায় আপনাদের সাথে ডেইলি স্টার নিয়ে কথা বলবো। আলহামদুলিল্লাহ 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 সঠিক সময়ে আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি। আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, একটু জানাবেন সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা, ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। ইনশাআল্লাহ শত ব্যস্ততার মধ্যেও আপনাদের জন্য সময় বের করে ডেইলি স্টার নিয়মিত লাইভ ক্লাস হবে ইনশাআল্লাহ। আর যেটা বরাবরই বলে থাকি সেটা হচ্ছে ডেইলি স্টার পড়লে আপনার লাভ 4টা: ফ্রি হ্যান্ড রাইটিং, ট্রান্সলেশন, ভোকাবুলারি এবং প্যাসেজ রিডিং হ্যাবিট তৈরি হবে আলহামদুলিল্লাহ। বরাবরের মতো একটু জানাবেন সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা, ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা। সেই সাথে একটু জানাবেন আমরা আপনাদের কনসেন্ট পেলে খুব দ্রুতই আমাদের ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ। সেই সাথে প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনাদের কাছে আমার একটা বিনয় রিকোয়েস্ট, সেটা হচ্ছে ক্লাসটা একটু শেয়ার করে দিবেন, একটু ট্যাগ করে দিবেন। স্টুডেন্ট সংখ্যা বাড়লে অবশ্যই ক্লাসটা নিতে ভালো লাগে। সাগর দাস, আলটিমেটলি তোমার অনুরোধ রেখেছি, সো তোমাকে আমার অনুরোধটা রাখতে হবে, একটু ট্যাগ করে দিবা। দেখতে পাচ্ছেন আজকের ডেইলি স্টার হেডলাইন এবং এই যে বিশাল ছবিটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আলটিমেটলি দ্য ডেভাস্টেটিং। এই যে ডেইলি স্টারের যে বিশাল একটা দেখতে পাচ্ছেন যে পুরো এলাকা হচ্ছে প্লাবিত, এটা মূলত হচ্ছে যে নিউজটা করা হয়েছে সেটা হচ্ছে মূলত কি বলে হচ্ছে খুলনা উপজেলা থেকে নেওয়া। সো আমরা সেই আজকে হেডলাইনটা নিয়ে মূলত কথা বলবো, সেটা হচ্ছে এই হেডলাইনটা নিয়ে। দেখেন বলা হচ্ছে, দেখেন কোস্টাল, কোস্টাল আপনি ভালো করে জানেন এল থাকলে অ্যাডজেক্টিভ হয় উপকূলীয়, উপকূলীয়, কোস্টাল বেল্ট। কথা বুঝতেছেন কিনা? আচ্ছা, কোস্টাল বেল্ট ভালো করে খেয়াল করে দেখেন। এই শব্দটা হচ্ছে সিনোনিম বলতে পারেন আপনার রিজিয়ন। যারা হচ্ছে আলটিমেটলি মার্কেটিং এ জব করেন তারা জানেন, অথবা এরিয়া। এই এরিয়াটা হচ্ছে তোমার, বেল্ট এই বেল্টটা হচ্ছে আমার, এটা এই কাজের জায়গাটা হচ্ছে আমার। কেমন? সো ভালো করে খেয়াল করে দেখেন, বলা আছে কোস্টাল বেল্ট গ্র্যাপলস। নতুন একটা ভার্ব আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে গ্র্যাপল। একটু বিনয়ের সাথে বলবো, একটু শেয়ার করে দেওয়া যায়, একটু ট্যাগ করে দেয়া যায়। কথা বুঝাইতে পারছি? এটা কিন্তু যায়, আপনারা আসলে খুব দুষ্টু করতে চান না। থ্যাংকস এ লট তাওসিফ শরীফ, মেনি মেনি থ্যাংকস এই যে এতটুকু হেল্প করার জন্য আর কি। হ্যাঁ, একজন হলেও করছেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, এবার আমরা যেখান থেকে শুরু করছিলাম সেখানে আমরা শুরু করি। সেটা হচ্ছে আলটিমেটলি বলা হচ্ছে, দেখেন কোস্টাল বেল্ট, এরপরে একটা শব্দ আছে দেখেন গ্র্যাপলস। এই ভার্বটা একেবারেই কিন্তু একেবারেই নতুন একটা ভার্ব। এটা আপনি কখনো আপনার জীবনে দেখছেন, মুখস্থ করছেন বলে আমার বিশ্বাস হয় না। এটা একবারে নতুন একটা ভার্ব। এখানে একটা শব্দ আছে, বলা হচ্ছে দেখেন গ্র্যাপলস। ভালো করে খেয়াল করে দেখেন গ্র্যাপলস। এই গ্র্যাপেল মানে হচ্ছে আলটিমেটলি জর্জরিত, জর্জরিত, অর্থাৎ কোস্টাল বেল্ট এই যে উপকূলীয় এলাকাটা, গ্র্যাপলস উইথ, উইথ মানে তো মনে করেন সাথে, ডেভাস্টেশন খেয়াল করে দেখেন আলটিমেটলি। হ্যাঁ, একদম ধ্বংসে জর্জরিত। কথা কি বুঝতেছেন কিনা? আপনি যেমন বলতে পারেন মাই লাইফ, মাই লাইফ আমার জীবন, মাই লাইফ আমার জীবন। গ্র্যাপলস, গ্র্যাপলস, গ্র্যাপলস উইথ বলতে পারেন ম্যানি প্রবলেমস, আমার জীবন অনেকগুলো সমস্যায় জর্জরিত। কেমন? এই গ্র্যাপল শব্দটা জর্জরিত, এই শব্দটা দিয়ে অবশ্যই প্রত্যেকেই একটা করে বাক্য লিখবেন বলেই আমার বিশ্বাস। কথা কি বুঝতেছেন কিনা? উইথ, উইথ দেখলে আমার একটা গান মনে পড়ে, বাঁধবো তোমার সাথে আমি আমার জীবন, আমি তোমার কাছেই রাখবো এই মনের কথা হাজার। উইথ দেখলে আমার এই গানটা মনে পড়ে। কথা বলছেন কিনা? উইথ কার সাথে? তোমার সাথে। তাহলে গ্র্যাপল শব্দটা দিয়ে ট্রাই টু মেক আ নিউ সেন্টেন্স। আমার জীবন হাজারো সমস্যায় জর্জরিত। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। সো প্লিজ রাইট ডাউন আ সিঙ্গেল সেন্টেন্স বাই ইউজিং গ্র্যাপল। গ্র্যাপল শব্দটা দিয়ে ডেইলি স্টারের ক্লাস রাত 10টা হোক আর দুপুর 2টা হোক, ক্লাস হবেই হবে, হবে। এখন থেকে আর কোনোদিন মিস হবে না, হবে না, হবে না। সো ঢাকা সিটি গ্র্যাপলস উইথ এ সিভিয়ার ট্রাফিক জ্যাম। সাইদুর রহমান, গ্র্যাপলস উইথ ম্যানি প্রবলেম, ঢাকা সিটি সিভিয়ার ট্রাফিক জ্যাম। থ্যাঙ্কস এ লট গ্র্যাপল। আসেন কি বলছে হেডলাইনে, কি বলছে ভালো করে খেয়াল করে দেখেন। বলা আছে সাইক্লোন, সাইক্লোন, সাইক্লোন রিমেল, রিমেল বলছে দেখেন ক্লেমস 26 লাইভস। আপনি ভালো করে জানেন এই ক্লেম মানে দাবি করা,
খেয়াল করছেন 26 লাইভস, ক্লেম মানে দাবি করা, কিন্তু আলটিমেটলি খেয়াল করে দেখেন, কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে নুয়ে গেছি, মন তাই কেঁদে মরে। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে নুয়ে গেছি, মন তাই কেঁদে মরে। তাহলে এখানে ক্লেম মানে কি দাবি করা না কেড়ে নাও, বলেন তো কি হবে? এখানে ক্লেম মানে দাবি করা না কেড়ে নাও, বলেন না ভাই প্লিজ। অবশ্যই এখানে ক্লেম মানে হচ্ছে কেড়ে নেওয়া। আবার মাঝে মাঝে ক্লেম মানে দাবি করা। একটা শব্দের প্রয়োগ কত সুন্দর হতে পারে। এখানে অনেকে মনে করতে পারে লাইভস হচ্ছে না ভার্ব, না, মনে রাখবেন লাইভস ভার্ব হয়, লিভ লিভ। আবার এই লাইভ সরাসরি সম্প্রচার, এটা হচ্ছে অ্যাডভার্ব। এই যে ঠিক দেখেন আপনার স্ক্রিনে ভেসে উঠছে লাইভ, দ্য প্রোগ্রাম মানে দ্য প্রোগ্রাম টেলিকাস্ট লাইভ, আপনাদের টি20 ম্যাচ লাইভ। কথা কি বুঝতেছেন কিনা? এই লাইভ মানে হচ্ছে অ্যাডভার্ব, সরাসরি সম্প্রচার, লাইভ। কথা কি বুঝতেছেন কিনা? এরপরে আমি বলতে চাচ্ছি আলটিমেটলি লাইভ, এই লাইভ মানে জীবন। আমি যদি বলি ম্যানি লাইভস, অনেক জীবন, ম্যানি লাইভস, এই লাইভস হচ্ছে নাউন। আবার এই লাইভের সাথে এলওয়াই যুক্ত করলে লাইভলি, লাইভলি মানে হচ্ছে প্রাণবন্ত। আপনি ভালো করে জানেন নাউন প্লাস এলওয়াই, নাউন প্লাস এলওয়াই সমান সমান অ্যাডজেক্টিভ। আমি যদি বলি লাইভলি, লাইভলি ক্লাস, প্রাণবন্ত ক্লাস, লাইভলি সেশন, একটা প্রাণবন্ত সেশন। কথা কি বুঝছেন? লাইভলি, লাইভলি প্রেজেন্টেশন, লাইভলি প্রেজেন্টেশন, এটা মরা জরা না, এটা প্রাণবন্ত প্রেজেন্টেশন। কথা বলেন না কেন? বাক্য তৈরি করেন না কেন? চলে গেলেন তো গেলেন না, তাহলে কি করছে ভালো করে খেয়াল করেন। লাইভ, মনে রাখবেন এই লাইভটা 4টা পার্টস অফ পিসের মতো কাজ করতে পারে। সাইক্লোন রিমেল ক্লেমস 26 লাইভ। এই ক্লেমস মানে কি? দাবি করা না কেড়ে নেওয়া? কেড়ে নেওয়া। ক্রপস ড্যামেজ, এখানে আর উজ্জ আছে, ক্রপস আর না, আপনি বলতে পারেন ক্রপস আর ড্যামেজ, মানে ফসল ক্ষতিগ্রস্ত। অ্যারাউন্ড 50,000 ফিশ ইনক্লোজার্স, এই ইনক্লোজার্স মানে হচ্ছে ঘের। ওয়াস্ট অ্যাওয়ে, ওয়াস্ট অ্যাওয়ে মানে কি? ভেসে যাওয়া। খেয়াল করে দেখেন, ওয়াস্ট অ্যাওয়ে মানে ভেসে যাওয়া। আমিও দোয়া করি আপনার জীবনের সমস্ত সমস্যা এই বন্যার পানির মতো, ঘেরের মতো ভেসে যাক। সো এটা ঘের, ফিশ এনক্লোজার, চিংড়ির ঘের, মাছের ঘের, যেটা কৃত্রিমভাবে চাষাবাদ করা হয়, এগুলো কি হয়ে গেছে? ভেসে গেছে। কথা কি বুঝতেছেন কিনা? এবার কি বলছে ভালো করে খেয়াল করে দেখেন। আসেন আমরা একদম যদি একদম ভিতরে চলে যাই, ভিতরে আমার মনে হয় ভিতরে গেলে ভালো হবে। এই যে আসেন, আসেন আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি, দেখার চেষ্টা করি কি বলছে। আসেন দেখেন, সিন, সিন না বলা আছে, দেখেন সিনস, ভালো করে খেয়াল করে দেখেন, প্লুরাল, সেন্স অফ ডিস্ট্রাকশন। কথা কি বুঝতেছেন কিনা? সেন্স অফ ডিস্ট্রাকশন, এটা হচ্ছে আলটিমেটলি মূল। বাংলাদেশ গ্রাপলস উইথ লোড শেডিং। থ্যাংকস আ লট শাহানাজ আক্তার আপু, আপনার জন্য অনেক অনেক দোয়া। যে কাজ করে তার জন্য অটোমেটিক দোয়া বের হয়। যার একটা বাক্য তৈরি করতে বললে বাক্য তৈরি করে না, এটা অত্যন্ত দুঃখজনক, কষ্টজনক আর কি। হ্যাঁ, কি বলছে ভালো করে খেয়াল করে দেখেন। সেন্স বলছে, সেন্স অফ ডিস্ট্রাকশন, এই যে আলটিমেটলি এই যে ধ্বংসের, ধ্বংসের এই চিত্রগুলো, ধ্বংসের এই চিত্রগুলো কি বলছে দেখেন। হ্যাভ বিগান, এই বিগান শুরু হয়েছিল, টু এমার্জ ইন দ্য কান্ট্রিজ কোস্টাল এরিয়া, এগুলো আবির্ভূত হতে শুরু হয়েছিল, আসা শুরু হয়েছিল ইন দ্য কান্ট্রিজ, দেশের, কোস্টাল এরিয়াস, আলটিমেটলি উপকূলীয় এলাকাগুলোতে, অ্যাজ কনজাংশন পিপুল স্টার্টেড, শুরু করেছিল, টু রিটার্ন হোম ফ্রম শেল্টার, জনগণ যখন আলটিমেটলি আশ্রয় কেন্দ্র থেকে ফেরা শুরু করেছিল। নাও কোশ্চেন ইজ দ্যাট, আপনাকে বলতে হবে এই যে কস্ট, এটা কি ফাইনাইট ভার্ব না নন ফাইনাইট ভার্ব? বলেন। বলতে হবে দিস ইজ ফাইনাইট ভার্ব অর নন ফাইনাইট ভার্ব। বাক্যের মজাটা এখানে ভাই, এখানে আলটিমেটলি দেখেন আছে সিন্স, এই সিন্স হচ্ছে প্লুরাল, তাই ভার্বও আছে দেখেন হচ্ছে হ্যাজ, সরি হ্যাভ। তাহলে প্রশ্ন হচ্ছে এই কস্ট কি? না, এই কস্ট হচ্ছে তোমার নন ফাইনাইট ভার্ব।
আমি যদি বলি তোমাকে, খেয়াল করে দেখো, সেটা হচ্ছে আই হ্যাভ এ গ্লাস, আই হ্যাভ এ গ্লাস ব্রোকেন বাই নামিরা। আমার একটা গ্লাস আছে না, ছিল, যেটা ব্রোকেন বাই নামিরা। তোমার কাছে প্রশ্ন, ব্রোকেন এটা কি ফাইনাইট ভার্ব না ব্রোকেন নন ফাইনাইট ভার্ব? এগুলো সেন্টেন্স প্যাটার্ন তোমরা বুঝতে পারো না, ধরতে পারো না, বিধায় বাক্য তৈরি করতেও পারো না। আমি কি 500 স্টুডেন্ট দেখবো না? টিকটক দেখে সময় নষ্ট করো, এখানে ক্লাস দেখলে লাভ। কথা কি বুঝতেছো কিনা? ইয়েস, এটা পাস্ট পার্টিসিপল। এখানে কস্ট মানে হচ্ছে আপনার সৃষ্ট। কথা বুঝতেছেন কিনা? বাক্য নিয়ে ভাবা শিখতে হবে। এখানে যেটা বলা আছে খেয়াল করে দেখেন, সিন অফ ডিস্ট্রাকশন, কস্ট সৃষ্ট বাই রিমেল, রিমেল দ্বারা সৃষ্ট। এটা হচ্ছে পুরোটাই, আপনি মানেন আর না মানেন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। বাস্তবতা হচ্ছে, আপনাকে আবারও বলতেছি, ভালো করে শোনেন। ফ্রি হ্যান্ড রাইটিং করেন না। আমি যদি আপনাকে বলি ছোটবেলায় দেখছেন রহিম ইজ এ গুড বয়, রহিম ভালো ছেলে, ছোটবেলা থেকে পড়ে আসতেছেন। ইজ হচ্ছে ভার্ব, রহিম হচ্ছে সাবজেক্ট, রহিম হচ্ছে নাউন। আপনি যদি নাউনের পরে বাক্য বাড়াতে চান, তাহলে নাউনের পরে বাক্য বাড়াইতে পারবেন অ্যাডজেক্টিভ ক্লজ দ্বারা, নাউনের পরে বাক্য বাড়াইতে পারবেন অ্যাডজেক্টিভ ফ্রেজ দ্বারা, নাউনের পরে বাক্য বাড়াইতে পারবেন অ্যাপোজিটিভ ফ্রেজ দ্বারা। ভালো করে বুঝতে হবে কিভাবে। রহিম, আমি যদি বলি রহিম হু লিভস ইন ঢাকা, খেয়াল করে দেখেন, তাহলে এই যে হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন, হু দ্বারা কারে বোঝাচ্ছে? রহিম অ্যান্টিসিডেন্টের পরবর্তী ক্লজের নাম অ্যাডজেক্টিভ ক্লজ। এই যে ভার্ব আর এই যে সাবজেক্ট বা হেডওয়ার্ড, এর মাঝখানে বাক্য বেড়ে গেল। আপনি যদি সাবজেক্ট আর ভার্বের মাঝখানে বাক্য বাড়াতে চান, তাহলে আপনাকে একটা অ্যাডজেক্টিভ ক্লজ বসাইতে হবে, সঙ্গতিপূর্ণ অ্যাডজেক্টিভ ক্লজ। কথা কি বুঝতেছেন কিনা? তাহলে বাক্য তৈরি করেন না। যেমন আপনি বলতে পারেন নীলুফা হু যে স্টাডিজ পড়াশোনা করে এট ঢাকা ইউনিভার্সিটি ইজ মাই কাজিন, সে হচ্ছে আমার ফুফাতো বোন। বাক্য তৈরি করেন না। এখানে মূল বাক্যটা কার সাথে? নীলুফার সাথে ইজের। বাস্তবতা এইটাই আমি প্রমাণ করে দিচ্ছি, এই তিনটাই আমি প্রমাণ করে দিচ্ছি যে নাউনের পরে এরা বসেই বাক্য বাড়ে। একটা বাক্যে নাউনের পরে এরা বসেই বাক্য বাড়ে। কিভাবে দেখেন, তার মধ্যে আমি আপনাকে ইতোমধ্যে অ্যাডজেক্টিভ ক্লজের উদাহরণ দেখালাম। এই বাক্যটা যদি আপনি এভাবে লিখতে চান, রহিম ইজ এ গুড বয়, রহিম ইজ এ গুড বয়, আপনি বলতে পারেন হু বাদ দেন, কমা দিয়ে বলতে পারেন লিভিং ইন ঢাকা। এই যে লিভিং ইন ঢাকা, এটা আপনার অ্যাডজেক্টিভ ফ্রেজ, কেননা এখানে কোনো ফাইনাইট ভার্ব নাই। ঢাকায় বসবাসরত রহিম ভালো ছেলে, এই যে লিভিং ইন ঢাকা। আবার এই বাক্যটা আপনি বলতে পারেন এইভাবে, কি বলতে পারেন? রহিম কমা এ সান অফ মাই ব্রাদার, আমার ভাইয়ের একজন ছেলে, কমা ইজ এ গুড বয়, এ সান অফ মাই ব্রাদার, এটাই হচ্ছে অ্যাপোজিটিভ ফ্রেজ। এভাবেই তো বাক্য বাড়ে রে পাগল। চলে গেলেন তো ভুলে গেলেন। তাহলে ভার্ব আর সাবজেক্টের মাঝে বাক্য কিভাবে বাড়ে? সাবজেক্ট, এটা কিন্তু সাবজেক্ট, ভালো করে খেয়াল করে দেখেন, এটা কিন্তু হেডওয়ার্ড। এদের সিনের প্লুরাল, তাই হয়েছে হ্যাভ। এই যে ভার্ব, এই ভার্ব আর এই হেডওয়ার্ডের মাঝখানে বাক্য বসে গেছে কি? কস্ট বাই রিমেল। খেয়াল করে দেখেন, কথা কি বুঝছেন কিনা? তাহলে কস্ট হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এখানে যদি থাকতো হুইচ ওয়াজ কস্ট বাই রিমেল, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। হুইচ উঠে গিয়ে এটা হয়ে গেছে আপনার অ্যাডজেক্টিভ ফ্রেজ। আমার কথা কি বুঝতেছেন কিনা? বাক্য তো এভাবেই বাড়ে। লেডিস এন্ড জেন্টলম্যান, আচ্ছা এরপরে কি বলছে আসেন খেয়াল করে দেখি। বলতেছে এই বাক্যটা যে সিন অফ ডিস্ট্রাকশন কস্ট বাই রিমেল দ্বারা সৃষ্ট এই যে আলটিমেটলি ধ্বংসের চিত্রগুলো হ্যাভ বিগান টু ইমার্স বলতে আবির্ভূত না, আমরা বলতে পারি স্পষ্ট হয়ে ওঠা।
কেননা যখন ঝড় চলছে আমরা তখন হচ্ছে স্পষ্ট হয়ে দেখতে পাই নাই, কিন্তু যখন ঝড় থেমে যাওয়ার পরে যখন এই যে অ্যাজ মানে হচ্ছে যখন পিপুল স্টার্টেড শুরু করেছিল টু রিটার্ন ফিরতে হোম বাড়িতে ফ্রম শেল্টার আশ্রয়স্থল আশ্রয় কেন্দ্র থেকে যখন জনগণ ফিরতে শুরু করেছিল, রিমেল দ্বারা সৃষ্ট এই যে ধ্বংসের চিত্রগুলো মানে ফুটে উঠতে শুরু করেছিল। ইমার্স মানে হচ্ছে আবির্ভূত হওয়া, উপকূলীয় এলাকাগুলোতে রিমেল দ্বারা সৃষ্ট এই ধ্বংসাত্মক চিত্রগুলো ফুটে উঠতে শুরু করেছিল। ইমার্স মানে আবির্ভূত হওয়া, ইমার্স মানে ফুটে ওঠা, ইমার্স মানে হচ্ছে সুস্পষ্টভাবে মানে রূপদান করা, ইমার্স মানে হচ্ছে সুস্পষ্টভাবে প্রতীয়মান হওয়া, অনেকগুলোই বলতে পারেন। ইমার্জিং পাওয়ার, উদীয়মান শক্তি, কথা কি বোঝাইতে পারছি? ভালো করে খেয়াল করে দেখেন লেডিস এন্ড জেন্টলম্যান। সো আলটিমেটলি খেয়াল করে দেখেন, আমি যদি এই বাক্যটাকে স্ট্রাকচার সাজাই তাহলে হচ্ছে এই সিন থেকে শুরু করে অ্যাজ, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, অ্যাজ থেকে শুরু করে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, সিন অফ ডিস্ট্রাকশন এটাই মূলত হেডওয়ার্ড বা বাক্যের সাবজেক্ট, কজড বাই রিমেল এটা সিন অফ ডিস্ট্রাকশনকে মডিফাই করতেছে, বিগেন টু ইমার্স কোথায়? ইন দ্য কান্ট্রিজ কোস্টাল এরিয়া, ইন দ্য কোথায়? ইন দ্য কান্ট্রিজ কোস্টাল এরিয়া, এটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। এরপরে অ্যাজ, এই অ্যাজ মানে হচ্ছে যখন, অ্যাজ মানে যখন, এটা একটা কনজাংশন, পিপুল স্টার্টেড ভার্ব টু রিটার্ন কোথায়? হোম ফ্রম শেল্টার, কোথাওতে? শেল্টার, এটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। কথা কি বুঝতেছেন কিনা? ভালো করে খেয়াল করে দেখেন। ইমার্স সামথিং বিকাম ক্লিয়ার, ইয়েস, ইমার্স মানে হচ্ছে ফুটে ওঠা, কথা বুঝতেছেন কিনা? আচ্ছা গেল, এবার আসেন কি বলছে দেখেন, ডেথ টোল। এই যে ডেথ টোল, এই টোল মানে মনে রাখবেন সংখ্যা, অনেকেই অনেক সময় ইউজ করে নাম্বার, ডেথ নাম্বার, এই যে মৃতর সংখ্যা, টোল মানে হচ্ছে আপনার সংখ্যা, এই যে মৃতের সংখ্যা, ডেথ টোল ফ্রম দা সাইক্লোন, সাইক্লোন থেকে এই যে মৃতের সংখ্যা, এই ডেথ টোল, এই যে দেখেন রাইজ থেকে রোজ, রাইজ মানে বেড়ে যাওয়া, রাইজের পাস্ট হচ্ছে রোজ, এই বাক্যের মূল বাক্য হচ্ছে ডেথ টোল ফ্রম দা সাইক্লোন রোজ। রোজ মানে কমে যাওয়া না বেড়ে যাওয়া? অবশ্যই বেড়ে যাওয়া। এখন যদি আমি আপনাকে বলি এবার যে প্রশ্ন করব সেই প্রশ্নের সঠিক উত্তর যে দিবে তাকে অবশ্যই একটা বই গিফট করব আর কি। হ্যাঁ, এই যে ফ্রম দা সাইক্লোন, এইটা কোন ফ্রেজ আপনাকে বলতে হবে, এইটা কোন ফ্রেজ? ফাংশনালি নট, এটা হচ্ছে আলটিমেটলি আপনাকে বলতে হবে কোন ফ্রেজ, অ্যাজ এ ফাংশন হিসাবে এটা আপনাকে কোন ফ্রেজ বলতে হবে, গঠনগত ভাবে না, ফাংশনালি কোন ফ্রেজ। বলেন। ফরিদুল কবির ফয়সাল, খুব কষ্ট পেলাম ভাইয়া, এটা তুমি ভুল করবা এটা কখনোই ভাবি নাই আর কি। হ্যাঁ, না 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 না, যে উত্তরগুলো করতেছেন এগুলো একটাও না, খেয়াল করে দেখেন। আমি যদি আপনাকে বলি খেয়াল করে দেখেন, আপনাকে পার্থক্যগুলো বুঝতে হবে। হি ইজ ইন দ্য রুম, সে কোথায়? রুমের ভেতরে। এই ইন দ্য রুম এটা হচ্ছে আপনার অ্যাডভার্ব ফ্রেজ। কিন্তু আমি যদি বলি দেখেন, হি ইন দ্য রুম, হি ইন দ্য রুম ইজ মাই ব্রাদার, হি ইন দ্য রুম ইজ মাই ব্রাদার, এই যে ইন দ্য রুম, ভালো করে খেয়াল করে দেখেন, ইন দ্য রুম এটাকে আপনি অ্যাডভার্ব ফ্রেজ বলতে পারেন না। রুমের ভিতরে সে আমার ভাই, রুমের ভিতরে সে আমার ভাই, সহজ কথা আমি আপনাকে বলে রাখি, সেটা হচ্ছে মনে রাখবেন, খুব ভালো করে মনে রাখবেন, ইন দ্য রুম এটা কিন্তু হি কে মডিফাই করতেছে। একটা বিষয় মনে রাখবেন, ভার্বকে মডিফাই করলে অ্যাডভার্ব ফ্রেজ, নাউন বা প্রোনাউনকে মডিফাই করলে অ্যাডজেক্টিভ ফ্রেজ। ভালো করে মনে রাখবেন, ইজ হচ্ছে ভার্ব, হিটা হচ্ছে সাবজেক্ট, এর মাঝখানে বসে গেছে। আমি যদি বলি হি ইন দ্য রুম, এটা কিন্তু আবার নাউন ফ্রেজ, পুরোটাই সাবজেক্ট হিসেবে নাউন ফ্রেজ। আপনারা এগুলো বুঝতে চান না, এগুলো বুঝতে পারেন না, এগুলো বুঝতে পারেন না বলে বাক্যে তৈরি করতে পারেন না। দিস ইজ দ্য অ্যাবসলিউট রিয়ালিটি। আপনারা হুজুগে খালি কোথায়, আপনাকে বুঝতে হবে এই বাক্যগুলো। আমি যদি বলি আই লিভস ইন রাজশাহী, আই লিভস ইন রাজশাহী, ভালো করে খেয়াল করে দেখেন, ভার্বকে প্রশ্ন করেন, আমি কোথায় বাস করি? আমি কোথায় বাস করি? রাজশাহীতে বাস করি, একটু ট্যাগ করে দেন না। আমি কোথায় বাস করি? রাজশাহীতে বাস করি, এটা আপনি বলতেই পারেন, কোনো সমস্যা নাই।
আমি কোথায় বাস করি? রাজশাহীতে বাস করি। কিন্তু আমি যদি বলি আই লাভ সাদিয়া ইন রাজশাহী, এবার আপনি ভার্বকে প্রশ্ন করে ইন রাজশাহী আনেন তো, আসে কিনা দেখেন তো। না, আসবে না। এই ইন রাজশাহীটা সাদিয়াকে মডিফাই করতেছে, এটা অ্যাবসলিউটলি অ্যাডজেক্টিভ ফ্রেজ। গঠনগতভাবে এটা মানে প্রিপজিশনাল ফ্রেজ হইলেও যেহেতু শুরুতে প্রিপজিশন আছে, বাট ইন রাজশাহী এটা সাদিয়ার পরে বসে আছে, অ্যাবসলিউটলি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। কথা মনে থাকবে? খুব ভালো করে মনে রাখবেন, নাউনের পরে যদি প্রিপজিশন দিয়ে কোনো ফ্রেজ থাকে এটা অবশ্যই অ্যাডজেক্টিভ ফ্রেজ। আবার বলতেছি, নাউনের পরে যদি প্রিপজিশন দিয়ে কোনো ফ্রেজ থাকে এটা অবশ্যই অ্যাডজেক্টিভ ফ্রেজ। নাউনকে মডিফাই করলে অ্যাডজেক্টিভ ফ্রেজ, ভার্বকে মডিফাই করলে অ্যাডভার্ব ফ্রেজ। আপনি পারেন না বলেই মানতে চান না। আমি যদি আপনাকে বলি, খেয়াল করে দেখেন, the whole situation সামগ্রিক অবস্থা, the whole situation in Dhaka is not bad, খারাপ না। the whole situation in Dhaka is not bad, the whole situation এটা হচ্ছে আপনার নাউন ফ্রেজ। the whole situation is not bad in Dhaka। এবার আপনাকে বলতে হবে in Dhaka কোন ফ্রেজ। লেডিস এন্ড জেন্টলম্যান, ভালো কাজ ছড়িয়ে দিবেন না, না লাইলা মামুনের টিকটক ছড়াই দিবেন? বলেন দিনি ভাই, আপনারা এমন কেন? পচা জিনিস ডাস্টবিনে রাখতে হয়, না আপনি যদি সঠিক উত্তর দিবেন, যারা আমাকে নক করবেন, যে দুই একজন সঠিক উত্তর দিয়েছেন আপনারা আমাকে নক করবেন, আজকে না কালকে, আমি কথা দিচ্ছি তাদেরকে আমার লেখা ট্রান্সলেশনে বইটা অবশ্যই উপহার হিসেবে দিব, অবশ্যই দিব। প্রতিদিন ক্লাসে অংশ নেবেন, প্রশ্ন করব, উত্তর দিবেন, উপহার পাবেন, এবং ওই ব্যাপারে ভুল করলে অবশ্যই ক্রিস্টাল ক্লিয়ার হবে। কথা বুঝাইতে পারছি? লেডিস এন্ড জেন্টলম্যান, যেখানে আমরা দাঁড়িয়েছিলাম ভালো করে খেয়াল করে দেখেন, অবশ্যই অ্যাডজেক্টিভ ফ্রেজ। এই মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার তো আলটিমেটলি আবার কয় যদি অ্যাডভার্ব, যে অ্যাডভার্ব বলবে ইন ঢাকা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ ফ্রেজ। এবার আপনি যদি আমাকে বলেন স্যার এই যে দ্য হোল সিচুয়েশন ইন ঢাকা ইজ হচ্ছে ভার্ব, আর এই পুরোটা হচ্ছে ভার্বের সাবজেক্ট, এই পুরোটা হচ্ছে নাউন ফ্রেজ। শুরুতে প্রিপজিশন থাকলে তাকে আর যাই হোক নাউন ফ্রেজ বলা যাবে না। শুরুতে প্রিপজিশন থাকলে তাকে আর যাই হোক নাউন ফ্রেজ বলা যাবে না। শুরুতে প্রিপজিশন থাকলে তাকে আর যাই হোক নাউন ফ্রেজ বলা যাবে না। তার বাস্তব প্রমাণ দেখায়। যেমন আমি যদি বলি দেখেন মাই হার্ট আমার হৃদয়, এটা নাউন ফ্রেজ মাই হার্ট। এবার খেয়াল করে দেখেন, আমি যদি বলি হি লাইস, সে বাস করে, হি বা শি লাইস, সে বাস করে, শি লাইস ইন মাই হার্ট। ইন মাই হার্ট দেখেন, মাই হার্ট শুধু নাউন ফ্রেজ। যখন বলবে ইন মাই হার্ট, ভালো করে খেয়াল করে দেখেন, ইন মাই হার্ট। এবার বলেন সে বাস করে কোথায়? সে বাস করে ইন মাই হার্ট, এটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। কোথায় বাস করে? আমার হৃদয়ে বাস করে। সো এই যে দেখেন পুরোটা যার শুরুতে প্রিপজিশন আছে, এই টোটালটাকে আর যাই হোক নাউন ফ্রেজ বলা যাবে না, যাবে না, যাবে না। এটা কিন্তু ভার্ব। লাইস মানে থাকা, লাইস মানে কি? থাকা। আমার কথা কি বুঝতেছেন কিনা? লেডিস এন্ড জেন্টলম্যান, ভালো করে খেয়াল করে দেখেন প্লিজ, আসেন আমরা যাই। কি বলছে দেখেন, দ্য ডেথ টোল ফ্রম দ্য সাইক্লোন। সাইক্লোন থেকে এই যে মৃত্যুর সংখ্যা, রাইস থেকে হচ্ছে আপনার রোজ, রাইস থেকে হচ্ছে রোজ। কথা কি বুঝছেন কিনা? আচ্ছা, আপনাদেরকে একটা ছোট্ট প্রশ্ন করি, বলেন তো দ্য প্রাইস অফ rice dash is rising না is raising? বলেন, is rising না is raising? বলেন তো কি হবে?
থ্যাংক ইউ। মনে রাখবেন, সূর্য ওঠে দাম বাড়ে, দাম কখনোই বাড়ানো হয় না। আবারও বলতেছি, সূর্য ওঠে দাম বাড়ে, দাম কখনো বাড়ানো হয় না। ইজ রাইজিং রাইজিং রাইজিং। প্রতিদিন ভোরের সূর্য ওঠে, প্রতিদিন পাখি গায় গান। এই পুরোটা যদি বলেন, এই পুরোটা কিন্তু আবার নাউন ফ্রেজ, পুরোটা নাউন ফ্রেজ। রোজ বেড়েছিল টু কত 26, 26 জনের, মানে রোজ টু 26, মানে এই বাক্যটার বাংলা হচ্ছে সাইক্লোনে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে। রোজ মানে বাড়ানা, এখানে রোজ মানে বলতে পারেন দাঁড়ানো। একটা বিষয় বলি, অনুবাদে শব্দ চয়নের জন্য সবচেয়ে ভালো হবে আপনি ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল যে নিউজগুলো হয়, বুবলি ও বিশ্বাসের নিউজ না, ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল যে নিউজ হয় সেগুলো পড়বেন। দেখবেন যে যেমন ফিলিস্তিনি নিয়ে প্রতিনিয়ত নিউজ হচ্ছে এবং বলতেছে যে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 36,000। সো এখানেও আপনি ওইভাবেই বাংলা অনুবাদ করতে পারবেন, খুব সুন্দর মার্জিত বাংলা আসবে। বলতে পারেন এই যে মৃতের সংখ্যা, সাইক্লোন থেকে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 26, অ্যাজ 30 মোর ডেথ, আরো 30টি মৃত্যু ইন 7 ডিস্ট্রিক্ট ওভার লাস্ট 2 days ওয়ার রিপোর্টেড ইয়েস্টারডে। বলা হচ্ছে আরো 13টা বেশি মৃত্যুর সংখ্যা সারা দেশের মধ্যে গত 7 দিনে, মানে 7টি ডিস্ট্রিক্টে ওভার লাস্ট 2 days, গত 2 দিনের বেশি সময় ধরে রিপোর্টেড ইয়েস্টারডে, গতকাল দাখিল করা হয় মৃত্যুর সংবাদ। অর্থাৎ আরো 13 জনের অধিক মৃত্যুর সংখ্যা গতকালকে প্রকাশিত হয় বা প্রকাশ করা হয় বা দাখিল করা হয় বা প্রতিবেদনে বলা হয়। ইয়েস্টারডে, আগামীকাল না, গতকাল রে পাগল। আচ্ছা, এরপরে কি বলছে দেখেন, দা সাইক্লোন, এই ঝড় অ্যাফেক্টেড ক্রপস। সাইক্লোন কি করছে? অ্যাফেক্টেড, আক্রান্ত করা। অ্যাফেক্ট মানে আক্রমণ করা, প্রভাব ফেলা, আক্রান্ত করছে কাকে? ক্রপস। এই ক্রপস বলেন তো, এটা কি কাউন্টেবল নাউন না আনকাউন্টেবল নাউন? এই ক্রপস, এটা কি কাউন্টেবল নাউন না আনকাউন্টেবল নাউন? না রে পাগল, আমি যদি বলি, খেয়াল করে দেখেন, আমি যদি বলি ওই যে একটা বিখ্যাত উক্তি আছে, কাওয়ার্ড, কাপুরুষরা ডাই many times before their death, তাদের মরার আগে কয়েকবার মরে। টাইমস কে আপনি কেমনে আনকাউন্টেবল বলেন ভাই? আমার মাথায় কাজ করে না ভাই। 100% আনকাউন্টেবল নাউন ভাই। টাইম 100%, এখানে টাইমস 100% আনকাউন্টেবল নাউন। সহজ কথা, টাইমস এর সাথে এস আছে রে ভাই, এখানে কাউন্টেবল নাউন। আনকাউন্টেবল কেমনে হয়? ক্রপস এর সাথে এস আছে। আরে ভাই, একটা হিন্দু বোন যার মাথায় সিঁদুর আছে, আপনি তাকে অবিবাহিত কেমনে বলেন? এখানে ভালো করে খেয়াল করে দেখেন, ক্রপস এর সাথে এস আছে, এটা এখানে 100% কাউন্টেবল। আমি যদি বলি মাস টাইম, এটা আনকাউন্টেবল। মনে রাখবেন, টাইম গুণ অথবা বার অর্থে কাউন্টেবল হতে পারে। টাইম গুণ অথবা বার অর্থে কাউন্টেবল হতে পারে। টাইম গুণ অথবা বার অর্থে কাউন্টেবল হতে পারে। আমি যদি বলি, খেয়াল করে দেখেন, 3 টাইমস পণ্যের দাম বেড়েছে 3 গুণ। 3 টাইমস, 5 টাইমস টাকার মান কমেছে, মনে করেন 10 টাইমস, 10 গুণ মান কমেছে, পণ্যের দাম বেড়েছে 10 গুণ। টাইমসের সাথে এস আছে, এটাকে আর কোনোভাবেই আনকাউন্টেবল বলা যাবে না। আমার কথা কি বুঝতেছেন? ভালো করে খেয়াল করে দেখেন, লেডিস এন্ড জেন্টলম্যান, প্লিজ। কথা বুঝাইতে পারছি? ভালো করে খেয়াল করে দেখেন, কেমন? তাহলে এখানেও ক্রপের সাথে এস আছে ভাই, এটাকে কোনোভাবেই আনকাউন্টেবল বলা যাবে না। The cyclone affected crops, শস্য ক্ষেত, uprooted, cyclone সাবজেক্ট, uprooted সমূলে উৎপাটন করা, গাছগুলো, trees plural মানে কমন নাউন, plural মানে কমন নাউন, এটাও কাউন্টেবল বা কমন নাউন। knock down electricity posts, knock down মানে বলতে পারেন উপড়ে ফেলা, uprooted মানে উপড়ে ফেলা, knock down মানে উপড়ে ফেলা। This is the freehand writing, the beauty of freehand writing, using
ইউজিং কি বলেন, ইউজিং সিনোনিমাস, নক ডাউন ইলেকট্রিসিটি পুল, বৈদ্যুতিক ইলেকট্রিসিটি পুল মানে বৈদ্যুতিক খুঁটিগুলো, ব্রোক দ্য সাইক্লোন, ব্রোক এমব্যাঙ্কমেন্ট মানে হচ্ছে বেড়িবাঁধ, এন্ড ওয়াস্ট অ্যাওয়ে একদম ভেসে নিয়ে যাওয়া, ফিশ ইনক্লোজার, ইনক্লোজার মানে ঘের, অফিসিয়াল সেড কর্মকর্তারা বলেন। ওকে, আচ্ছা এবার আরো একটা মজার সাবজেক্ট আছে, আসে আরো একটা মজার সাবজেক্ট। হ্যাঁ, এই যে খেয়াল করে দেখেন দ্য গভর্নমেন্ট, ও মাই গুডনেস, গভর্নমেন্ট থেকে শুরু করে এখানে এখানে একটা ভার্ব আছে দেখেন, কুড নট কমপ্লিট। এখানে একটা ভার্ব আছে দেখেন কনসার্নড। আপনাকে বলতে হবে এই বাক্যের মেন ভার্বটা কে। বলেন মেন ভার্বটা কে? উত্তর দাও, বই জিতে নাও। উত্তর দাও, আমার ট্রান্সলেশনের বই জিতে নাও। উত্তর দাও, বই জিতে নাও। সঠিক উত্তর দিবা, বই জিতে নিবা, আর স্ক্রিনশট দিবা। নারে পাগল, এটা হচ্ছে আলটিমেটলি, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এই বাক্যের মূল বাক্য হচ্ছে দা গভর্নমেন্ট এজেন্সি, সরকারি এজেন্সিগুলো কুড নট কমপ্লিট, শেষ করতে পারে নাই। দা অ্যাসেসমেন্ট, অ্যাসেসমেন্ট মানে মূল্যায়ন, এই বানানটা স্পেলিং এর জন্য আসে, এ ডবল এস ই ডবল এস এম ই এন টি, এটা স্পেলিং এর জন্য আসে। এটা ইয়া করতে পারেন আপনি চাইলে, কথা বুঝতেছেন? অ্যাসেসমেন্ট ভালো করে খেয়াল করে দেখেন, স্পেলিং এর জন্য কমেন্ট করেন। অফ দা লস, অফ দা লস ক্ষতি, অফ লাইফস জীবনের, এন্ড ড্যামেজ ক্ষয়ক্ষতি, টু প্রপার্টিস কি ক্ষয়ক্ষতিস, অফ প্রপার্টিস সম্পদের, ইয়েস্টারডে এটা কিন্তু পুরোটা একটা সরল বাক্য। তাহলে এই কনসার্নটা, এই নাটের গুরুটা আসলে কে? এটা হচ্ছে আপনার পাস্ট পার্টিসিপল। এই কনসার্নের বাংলা হচ্ছে এখানে সংশ্লিষ্ট। এখানে হুইস বা হুইসটা উজ্জ্ব আছে, হুইস আর কনসার্ন যারা সংশ্লিষ্ট, সেই সরকারি এজেন্সিগুলো কুড নট এখনো পারে নাই, দ্য অ্যাসেসমেন্ট অফ দ্য লস অফ লাইফ কতগুলো জীবন হারিয়েছে, এন্ড ড্যামেজ অফ প্রপার্টি সম্পদের ক্ষয়ক্ষতি, ইয়েস্টারডে গতকালও এই সংশ্লিষ্ট সরকারের যে প্রতিনিধি আছে বা প্রতিষ্ঠানগুলো আছে, এরা কতগুলো জীবনের হারিয়েছে বা কতগুলো মৃত্যুর সংখ্যা এবং সম্পদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি তা এখনো নিরূপণ, অ্যাসেসমেন্ট মানে নিরূপণ, অ্যাসেসমেন্ট মানে মূল্যায়ন, অ্যাসেসমেন্ট মানে নির্ধারণ করতে পারে নাই। তাহলে এই যে কনসার্নকে ভার ভাবতেছেন না রে পাগলা, কনসার্ন না, কথা বুঝছেন কিনা? কনসার্ন ভার্ব না, কনসার্ন হচ্ছে পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। আপনার তো মনে সমস্যা, এখানে আবার ইডি আছে, এখানে আবার কুড নট আছে, এগুলো তো মিলাইতে গিয়ে আপনি প্যাচ খেয়ে যান। আচ্ছা, একটা ডেলিস্টার ব্যাচ শুরু করলে কেমন হয় বলেন তো? ইনশাআল্লাহ শুরু হবে 28 জুন। একবার রেজিস্ট্রেশন করবেন 500 টাকায়, আজীবন ক্লাস করতে পারবেন। তবে আলটিমেটলি আপনার বেসিক ক্লাস হবে 40টা, নতুন ব্যাচ আসবে, ফ্রি এন্ট্রি পাবেন। ভালো করে খেয়াল করে দেখেন, আপনারা এগুলোতে মার খেয়ে যান। কথা কি বুঝছেন কিনা? দ্য অথরিটি কনসার্ন, এই কনসার্ন মানে হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অথরিটি কনসার্ন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আমার কথা কি বুঝছেন কিনা? অবশ্যই পাবেন, কেন বই পাবেন না? আমার কৃপণ মনে হয়? না রে ভাই, আমি কৃপণ না। ইয়েস, মেন ভার্বটা হচ্ছে, এটা হচ্ছে আলটিমেটলি, এটাই হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ, এরা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ ফ্রেজ। আপনি মানেন আর না মানেন, এখানে কনসার্নড নন ফাইনাইট ভার্ব। আপনি যখন এখন থেকে কোনো প্রতিষ্ঠানের পরে পাবেন কনসার্নড, অবশ্যই ভাববেন এটা সংশ্লিষ্ট। আর কনসার্ন মানে আমি উদ্বিগ্ন, কিন্তু এখানে কনসার্ন মানে সংশ্লিষ্ট। বেসিক গ্রামার নিউ ব্যাচ বলে রাখি, বেসিক গ্রামারের নতুন ব্যাচ 11 মে শুরু হয়েছে। আলটিমেটলি চাইলে ভর্তি হতে পারেন, ইনবক্সে নক দেন। কথা বুঝাইতে পারছি? এইভাবে ডেলি স্টার আপনাকে কেউ বোঝাবে না রে ভাই, গ্যারান্টি। আপনি সেন্টেন্স প্যাটার্ন গুলো ধরতে না পারলে আপনি জীবনে পারবেন না। কথা কি বুঝাইতে পারছি?
খেয়াল করে দেখেন, ভার্বের সাথে ভার্ব। ইয়েস, আচ্ছা, এরপরে কি বলছে দেখেন, অ্যাকর্ডিং টু প্রাইমারি এস্টিমেটস। আপনার কাছে মনে হতে পারে এস্টিমেটটা হচ্ছে ভার্ব, না, এস্টিমেটটা হচ্ছে নাউন। প্রাইমারি শব্দটা অ্যাডজেক্টিভ, প্রাইমারি এক্সাম, প্রাইমারি মানে প্রাথমিক ধারণা, অ্যাকর্ডিং টু প্রাথমিক ধারণা অনুসারে। খেয়াল করে দেখেন, দ্য ড্যামেজেস, এই যে দেখেন ড্যামেজের সাথে এস আছে, এমনি মনে রাখেন ড্যামেজ, এরপরে মনে রাখবেন লাগেজ, এরপরে মনে রাখবেন ব্যাগেজ, এরপরে মনে রাখবেন কারেজ। এরা কিন্তু ভাই আনকাউন্টেবল নাউন, সব আনকাউন্টেবল নাউন এরা। কিন্তু দুঃখের কপাল ভাই, এখানে বসে গেছে দেখেন ড্যামেজেস, এটা ভাই কাউন্টেবল নাউন, এটাকে আর কোনোভাবেই আনকাউন্টেবল বলা যাবে না, অসম্ভব, কোনোভাবেই বলা যাবে না। তাহলে ড্যামেজেস টু দ্য ফিশারিজ সেক্টর, এই যে আলটিমেটলি মৎস্য খাতে ড্যামেজ ইজ, আলটিমেটলি কি বলছে দেখেন, ইজ ওর্থ, সমান, কার সমান, অ্যাট লিস্ট টাকা আলটিমেটলি বলছে দেখেন 8 হাইওয়েট কোর, as nearly as প্রায়, nearly মানে হচ্ছে প্রায়, যেহেতু 50,000 ফিশ, কিছু একটা ফিশ এনক্লোজার, অর্থাৎ আলটিমেটলি খেয়াল করে দেখেন, বোঝানো হচ্ছে এই ক্ষয়ক্ষতি মানে ফিশারিজ মানে মৎস্য খাতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 858 কোটি টাকা, যেটা অ্যাজ নিয়ারলি, যেহেতু আলটিমেটলি বলা হচ্ছে 50,000 ফিশ এনক্লোজার ওয়ার ফ্লাডেড। খেয়াল করে দেখেন, ফিশ এনক্লোজার ওয়ার ফ্লাডেড। আমি আপনাকে এই কথাটা অনেকবার বলছিলাম, বিভার্বের পরে যদি ভার্বের সাথে আইএনজি হয় তাহলে মনে রাখবেন অ্যাক্টিভ, আর বিভার্বের পরে ভিটি হইলে মনে রাখবেন এটা প্যাসিভ, এবং মারাত্মক ভাবে এটা প্যাসিভ, ভালো করে মনে রাখবেন। বিভার্বের পরে ভার্বের সাথে আইএনজি থাকলে, বিভার্বের পরে ভার্বের সাথে আইএনজি থাকলে, বিভার্বের পরে ভার্বের সাথে আইএনজি থাকলে আলটিমেটলি অ্যাক্টিভ, আর বিভার্বের পরে ভার্বের সাথে ভিটি থাকলে প্যাসিভ। আমি এই কথাগুলো আপনাকে বলছিলাম, খেয়াল করে দেখেন। আই টোল্ড আমি বলেছিলাম, যদি বলি আই ওয়াজ টোল্ড মানে আমাকে বলা হয়েছিল। ভালো করে খেয়াল করে দেখেন, এখানে বলা হচ্ছে আলটিমেটলি, এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আলটিমেটলি 50,000, প্রায় 50,000 ফিশ এনক্লোজার ওয়ার ফ্লাডেড, বন্যায় প্লাবিত। এটার বাংলা হচ্ছে প্রায় 50,000 মৎস্য বা মাছের ঘের ওয়ার ফ্লাডেড, বন্যায় প্লাবিত। কথা বুঝাইতে পারছি? অনুবাদের সৌন্দর্য আছে, ডেফিনেটলি অনুবাদের সৌন্দর্য আছে, অনুবাদের সৌন্দর্য, ভাষাগত যে চয়ন, এটা ভাই আনবিলিভেবল। আমি যদি আপনাকে বলি আই আস্কড, আমি জিজ্ঞাসা করেছিলাম, আই ওয়াজ আস্কড, এর বাংলা হয় আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল বা আমি জিজ্ঞাসিত হয়েছিলাম, যেটাই বলেন না কেন। সো মনে রাখবেন, বিভার্বের পরে V3, অ্যাবসলিউটলি প্যাসিভ। আমি যদি বলি দেখেন, দ্য গ্লাস ইজ ব্রোকেন, অথবা গ্লাস বাদ দেন, মাই হার্ট ইজ ব্রোকেন, বলেন তো এটা অ্যাক্টিভ না প্যাসিভ? মাই হার্ট ইজ ব্রোকেন। হ্যাঁ, ফ্লাডেড মানে বলতে পারেন ভেসে যাওয়া, প্লাবিত, অনেক কিছু বলা যায় ভাইয়া। কথা কি বুঝতেছেন কিনা খেয়াল করে দেখেন। ইয়েস, তাহলে আমার মাই হার্ট ইজ ব্রোকেন না, ইজ মানে হয়, মনে রাখবেন। এখানে আপনারা V3 দেখে এটা মানে ইয়া করেন, পাস্ট টেন্সে চলে যান, না ভাই, ইজ মানে হয়, ব্রোকেন মানে ভাঙ্গা, আমার হৃদয় ভাঙ্গা হয়। ওয়াজ মানে মাই হার্ট ওয়াজ ব্রোকেন, আমার হৃদয় ভাঙ্গা হয়েছিল। উইল বি মানে উইল বি, ভাঙ্গা হবে। খেয়াল করে দেখেন। এবার বলেন তো আমি যদি বলি আই অ্যাম অনার্ড,
আই এম অনার্ড এর বাংলা কি বলেন তো? 510 টাকা, 510 টাকা, 510 টাকা। আই এম অনার্ড কি হবে বলেন তো? আই এম অনার্ড। সেই সাথে বলে রাখি এই যে ক্লাসগুলো, এই ক্লাসগুলো যদি আপনি কি চান ইউটিউবে দেখতে চান, তাহলে ইউটিউবে হচ্ছে ঝটপট আমার মানে কি বলে আমার হচ্ছে ঝটপট করে আমার হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আলটিমেটলি শাহিনুজ্জামান শাকিল। ওকে, এটা হচ্ছে আমার চ্যানেল নেম শাহিনুজ্জামান শাকিল। কেমন? আচ্ছা, এবার যেটা আমি লিখছিলাম সেটা হচ্ছে আই এম অনার্ড। আই এম অনার্ড, আই এম অনার্ড। এম মানে হয়, অনার্ড মানে সম্মান। আমাকে সম্মান করা হয়, এটা প্রেজেন্টে আমাকে সম্মান করা হয়, হয়েছিল না, হয়। আমি যদি বলি আই হ্যাভ বিন অনার্ড, এই যে বিন বিভার, আই হ্যাভ বিন অনার্ড, আমাকে সম্মান করা হয়েছে। ইয়াছো ইয়াসি ইয়াসেন। আমি যদি বলি আই ওয়াজ অনার্ড, আমাকে সম্মান করা হয়েছিল। আবার যদি বলি আই উইল বি অনার্ড, আমাকে সম্মান করা হবে আফটার গেটিং দা জব বাই মাই হব শাশুড়ি দ্বারা। কথা বোঝেন নাই? ভালো করে খেয়াল করে দেখেন। আরে ভাই, ভীতি মানে পাস না, ওরে পাগলা, ভীতি মানে পাস না, ভালো করে আপনাকে বুঝতে হবে। ভীতি মানে ফাস না। কথা কি বুঝতেছেন কিনা? ভীতি মানে খালি পাস্টে চলে যাচ্ছেন কেন? উইল মানে ব, ইয়েস জুলকার নাইম, উইল মানে ব। আমার কথা কি বুঝতেছেন কিনা? উইল মানে ব। সো হুজুগে চিন্তা করলে হবে না। আমাকে সম্মান করা হবে আফটার গেটিং দা জব, জব পাওয়ার পরে আমাকে সম্মান করা হবে, স্বাভাবিক। আপনাকে চাকরি পাওয়ার পরেই সবাই সম্মান করবে। এই কারণে এগুলো না বুঝলে, না জানলে আপনি অনুবাদ ভালো করতে পারবেন না। তাহলে ইনক্লোজার, এই ঘেরগুলো আর ফ্লাডেড, উপচে পড়েছিল, পানিতে উপচে পড়েছিল, পানিতে ভেসে গিয়েছিল, বন্যায় প্লাবিত হয়েছিল। কথা বুঝতেছেন কিনা? এরপরে কি বলছে দেখেন, রিমেল রিমেল হিট। বলেন তো এটা কোন টেন্স? রিমেল হিট, বলেন এটা কোন টেন্স? রিমেল হিট। একটা বিষয় ভালো করে মাথায় রাখতে হবে ভাইয়া, ইয়েস, একটা বিষয় ভালো করে মাথায় রাখতে হবে। হি রিড এটা কিন্তু পাস্ট টেন্স। প্রেজেন্ট হলে ভার্বের সাথে কি হইতো? এস বা ইয়েস হইতো। কথা কি বুঝাইতে পারছি? তাহলে রিমেল হিট, এটা প্রেজেন্ট হলে রিমেলটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার। প্রেজেন্ট হলে ভার্বের সাথে এস বা ইয়েস হইতো। হিট আঘাত আনা। দা বাংলাদেশ কোস্ট, উপকূলীয় অঞ্চল। অন সানডে, আপনি ভালো করে জানেন সপ্তাহে 7 দিনের আগে অন হয়, ঠিক আছে না? অন সপ্তাহে 7 দিন এবং নির্দিষ্ট তারিখের আগে অন হয়। অন ভিক্টোরি ডে, কমেন্ট করেন না, এগুলো তো বলেন ফ্রি হ্যান্ড রাইটিং। প্রেপোজিশনে যা ঠিকই শেখেন, অথচ লেখার সময় লিখতে পারেন না, বাস্তবতা। অন সানডে, অন মানডে, অন টুইসডে, অন ওয়েডনেসডে, অন থার্সডে, ফ্রাইডে। আবার স্পোকেনে ভুল টুল ধরেন না। এবং নির্দিষ্ট যে কোনো তারিখ, অন ভিক্টোরি ডে, অন ইন্ডিপেন্ডেন্স ডে, অন মর্নিং ডে, শোক দিবস। কথা বলছেন কিনা? অন ল্যাঙ্গুয়েজ ডে, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ডে। যে কোনো তারিখ, আপনার জন্মদিন, মৃত্যুদিন, দেখা হওয়া ডে, হাগ ডে, মাঘ ডে, কাটাকাটি ডে, মারামারি ডে, যে কোনো নির্দিষ্ট তারিখ আর সপ্তাহে 7 দিনের আগে অন হয়। এটা আপনারা প্রিলির জন্য পড়েন, আর ওরা এটা বাক্য লিখছে অন সানডে ইভিনিং, সোমবার সন্ধ্যায়। অ্যান্ড স্টে, এটা বাংলাদেশে, রিমেল বাংলাদেশে অবস্থান করে। অন বাংলাদেশ টেরিটরিজ, মানে বাংলাদেশের উপর দিয়ে যায়। অন বাংলাদেশ টেরিটরি। আবার বলেন না বাংলাদেশের আগে অন হইছে না, এখানে বাংলাদেশ শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এখানে মূল শব্দটা হচ্ছে টেরিটরিজ, অর্থাৎ
বাংলাদেশের এলাকার উপর দিয়ে যায়, বাংলাদেশের অঞ্চলের উপর দিয়ে যায় ফর কত 34 আওয়ার্স। এই বাংলাদেশের উপকূলের উপর দিয়ে অবস্থান করে 24 ঘন্টা বিফোর হেডিং। হেডিং মানে সামনে যাওয়ার আগে, টুয়ার্ডস আসাম, আসামের দিকে। এখানে হেডিং মানে ধাবিত, হেডিং মানে হচ্ছে ধাবিত, ধাবিত হওয়ার আগে, আসামের দিকে ধাবিত হওয়ার আগে এটা বাংলাদেশ টেরিটরিজ, বাংলাদেশের উপরে অবস্থান করে প্রায় কত 36 বা 34 ঘন্টা ধরে। আমার কথা কি বুঝতেছেন কিনা? এভাবে আপনাকে কেউ শেখাবেন, আরে ভাই পিরিয়ড অফ টাইম, ইয়েস ফর পিরিয়ড অফ টাইম, পয়েন্ট অফ টাইম হলো সিন্স। ইট, এই ইট দ্বারা বোঝাচ্ছে রিমেলকে। ইট ইট অ্যাফেক্টেড, এটা আক্রান্ত করে 37 লাখ পিপুল অ্যাক্রস দ্য কোস্টাল রিজিয়ন। অ্যাক্রস মানে মনে রাখবেন, অ্যাক্রস মানে সমগ্র, অ্যাক্রস মানে জুড়ে, অ্যাক্রস মানে হচ্ছে ব্যাপী, অ্যাক্রস ইওর হার্ট, তোমার হৃদয় জুড়ে, অ্যাক্রস দ্য মান, পুরো মাস জুড়ে, অ্যাক্রস দ্য রিজিয়ন, পুরো এলাকা জুড়ে, অ্যাক্রস বাংলাদেশ, পুরো বাংলাদেশ, সমগ্র বাংলাদেশ, পুরো বাংলাদেশ ব্যাপী, সমগ্র বাংলাদেশ জুড়ে, অথবা ব্যাপী অথবা সমগ্র, অ্যাক্রস। আপনি অনুবাদে এগুলো ইউজ করতে পারবেন। আমার কথা বুঝতেছেন? ভালো লাগলে বলবেন আর একটু পড়াবো, না লাগলে বিদায় নিব। গালি দেন, যাই করেন, সমস্যা নাই, এই সেবাগুলো চলছেই চলবে। এই যে দেখেন, এই বোনটার কমেন্টটা দেখেন, কথা বুঝাইতে পারছি লেডিস এন্ড জেন্টলম্যান? তাহলে মূল বিষয় যেটা আসেন আমরা আরেকটু দেখি, সেটা হলো যেটা আমরা দেখতে চাচ্ছিলাম, যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম, আসেন আলটিমেটলি আমরা বলতেই পারি সেটা হচ্ছে যে বিষয়টা নিয়ে আমরা উই আর টকিং অ্যাবাউট। আমরা তাহলে আরেকটু সামনের দিকে আগাই। হেডিং মানে হচ্ছে আগত হওয়া। এবার খেয়াল করে দেখেন, এখানে আছে একটা শব্দ আছে থাউজেন্ডস। এইটা ভার্ব, এই নিয়মটা যে আপনারা কত পড়ছেন ভাই, এই নিয়মটা পড়তে 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 পাগল হয়ে গেছেন নাম্বার চ্যাপ্টারে, অথচ এই নিয়মটা দিয়ে আপনি বাক্য লিখতে পারেন না। আপনারা যে ভাই কি পরিমাণ ঘাট তেরা, আপনারা গার্লফ্রেন্ডকে বউ ভাবতে পারেন, গার্লফ্রেন্ডে দেওয়া টাকা বলেন আমার মানে তোমার, তোমার মানে আমার, অথচ এই নিয়মটা যে কি পরিমাণ, ভালো করে খেয়াল করে দেখেন। কথা বুঝাইতে পারছি? কি পরিমাণ কাজে লাগে ভাই, বলা যাবে না ভাই, এত পরিমাণ কাজে লাগে। থাউজেন্ড, সেই থাউজেন্ড মানে কি জানেন? এই থাউজেন্ড মানে হাজার হাজার, সরি হ্যাঁ থাউজেন্ড। আলটিমেটলি কিছু ভার্ব আছে, যেমন আলটিমেটলি 44তম বিশেষ আসছিল শিপ। শিপের সিঙ্গুলার যা প্লুরাল তাই। ডিয়ার, এই ডিয়ারের সিঙ্গুলার যা প্লুরাল তাই। 100,000, ভালো করে খেয়াল করে দেখেন, 100,000, 100, তারপরে 100, এরপরে হচ্ছে আপনার 1000, 100,000, ভালো করে খেয়াল করে দেখেন। এরপরে 100,000, এরপরে বলতে পারেন মিলিয়ন, মিলিয়ন, এরপরে বলতে পারেন বিলিয়ন। ভাই এরা কখনো এদের সিঙ্গুলারও যা প্লুরালও ভাই তাই। আমি যদি বলি খেয়াল করে দেখেন 10,000 কখনোই এস হবে না। 10,000, 10,000, 10,000 তাহলে হবে 10,000। কিন্তু যদি বলি ভাই হাজার হাজার, ভালো করে খেয়াল করে দেখেন, হাজার হাজার, অনির্দিষ্ট করে বোঝাতে এরা প্লুরাল হয়, মানে এদের সাথে এস হয়। শত শত, হান্ড্রেডস, লক্ষ লক্ষ, বাংলায় দ্বিরুক্তি হয়, ইংলিশ গ্রামারে দ্বিরুক্তি হয় না। তাহলে থাউজেন্ডস অফ দ্য পিপুল, হাজার হাজার মানুষ, আইদার হয় তারা হ্যাড টু টেক রিফিউজি অ্যাট দেয়ার নেইবার্স হোমস, তারা পাশের বাড়িতে হচ্ছে আশ্রয় নিয়েছে, অর স্পেন্ড নাইট, তারা রাত কাটিয়েছে, আন্ডার দ্য ওপেন স্কাই, খোলা আকাশের নিচে, অ্যাজ যেহেতু নিয়ারলি প্রায় 1.5 লাখ হাউসেস ওয়ার ড্যামেজ, প্রায় 1.5 লক্ষ বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। রিপোর্ট আওয়ার করেসপন্ডেন্ট ফ্রম কোস্টাল এরিয়াস, অর্থাৎ এই উপকূলীয় এলাকার সংবাদদাতার বরাতে আমরা এটা জানতে পেরেছি।
কথা কি বুঝাইতে পারছি? ভালো করে খেয়াল করে দেখেন, জানার কোনো শেষ নাই, মায়ের খাওয়ার কোনো বয়স নাই। এবার আপনি ভাবেন একটা মজার ব্যাপার শেখায় ভাই, এখানে রিমেলটা দেখেন, রিমেল হিট, রিমেল আঘাত করেছিল। আর এখানে আপনি খেয়াল করে দেখেন আলটিমেটলি এটা দেখেন প্রাইম মিনিস্টার, পদবী মনে রাখবেন সব প্লুরাল, মানে সরি ক্যাপিটাল লেটার, পদবী সবসময় ক্যাপিটাল লেটার হয়। প্রাইম মিনিস্টার উইল ভিজিট, উনি পরিদর্শন করবেন রিমেল হিট এরিয়াস, এই বাক্যে হিট কিন্তু অ্যাডজেক্টিভ। ভাই ইংলিশের খেলা, ইংলিশের মজাটাই এখানে ভাই, বিলিভ মি, ইংলিশের মজাটাই এখানে। আইদার অর নেইদার নর, বোন আমার আইদার নিয়ে বলার কিছু নাই। কথা কি বুঝতেছেন? আবার বলতেছি, খেয়াল করে দেখেন, ভাবেন বিষয়গুলো নিয়ে ভাবেন। আবার বলতেছি বিষয়গুলো নিয়ে ভাবেন। হিট, হিট মানে হচ্ছে এখানে আক্রান্ত, অর্থাৎ রিমেল আক্রান্ত এরিয়া ইন পটুয়াখালী। বড় জেলার নামের আগে ইন হয়, টুমরো আগামীকাল, রিপোর্ট বিএসএস বাংলাদেশ সংবাদ সংস্থা। কথা বুঝাইতে পারছি প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা? রাত অনেক হয়ে গেছে, সারা দিনে অনেকগুলো ক্লাস নিয়েছি, আর সম্ভব না, ক্ষমা চেয়ে নিচ্ছি। ইনশাল্লাহ কালকে দুপুর 2টায়, ঠিক কালকের ক্লাস হবে দুপুর 2টায় ডেইলি স্টার, আর রাত 10টায় হবে কোশ্চেন সলভের ওপর ক্লাস। সো সে পর্যন্ত যাচ্ছি, তবে যাচ্ছি না, আজ যাচ্ছি তবে যাচ্ছি না। ইনশাল্লাহ কালকে ডেইলি স্টার নিয়ে দেখা হচ্ছে ঠিক দুপুর 2টায় আরো একবার উইথ শাকিল স্যার। টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, শুভরাত্রি।